রিথিঙ্ক, রিফিউজ, রিডিউস, রিইউজ, রিপেয়ার এবং রিসাইকেল। সাস্টেনেবিলিটির এই 6টি আর অর্থাৎ পরিবেশের, আমাদের এনভায়রনমেন্টের এই 6টি পিলার। পাওয়ার অফ আর এর এটা শুধুমাত্র একটি ট্রেন্ড নয়, বরং আজকের দিনে এটা ভীষণ রকমের একটি দরকারে পরিণত হয়েছে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমরা এই গত পর্বেই পরিবেশ নিয়ে কথা বলেছিলাম, বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেকে মাথায় রেখে, এবং আজকের এই পরবর্তী পর্বেই আমরা একেবারে সরে না গিয়ে আমরা চেষ্টা করছি সেই পরিবেশকে ঘিরেই যে কথাগুলো বাকি রয়ে গেল, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ক্লাইমেটকে ঘিরে, সেইগুলোকেই আপনাদের সামনে আজকে তুলে ধরার সঙ্গে। ছোটবেলায় আমরা সকলে পড়েছি যে পরিবেশ কাকে বলে, এবং তাই নিয়ে কথা বলার সময় আমরা জানতে পেরেছি আস্তে আস্তে যে আমরা অর্থাৎ মানুষ এবং আমাদের চারপাশে গাছপালা, জল, বাতাস, মাটি, এই সমস্ত কিছু যাকে ঘিরে গড়ে ওঠে বা কেন্দ্র করে বেঁচে থাকে তাকেই বলা হয় পরিবেশ, যার ইংরেজি শব্দ এনভায়রনমেন্ট। 19 শতকের আগে পর্যন্ত এই এনভায়রনমেন্ট শব্দটি একেবারে ব্যবহারই হতো না, মানে বিরল বলা যেতে পারে। 20 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত এই শব্দটিকে শুধুমাত্র যে অর্থে ব্যবহার হতো তা হলো চারপাশ বা পরিমণ্ডল। 60-এর দশকে মানুষ যখন প্রথম দূষণের মুখোমুখি হতে শুরু করে, তখন থেকে কিন্তু এই এনভায়রনমেন্ট শব্দটি ব্যবহার করার উপর জোর দিতে শুরু হয়। সেই সময় থেকে আজকে পর্যন্ত মানুষের এই সুবিশাল কর্মকাণ্ডের জন্য সেই এনভায়রনমেন্ট বা পরিবেশ বা প্রকৃতি আজকে চরম সংকটের দোরগোড়ায়। গত 2 দশকে এর সাথে জুড়েছে জলবায়ু সংকট, এবং শেষ দশকে চিন্তাভাবনা শুরু হয়েছে সাস্টেনেবল লাইফস্টাইল বা টেকসই জীবনযাপন নিয়ে। টেকসই জীবনযাপনের অর্থ হলো নিজের কার্বন ফুটপ্রিন্ট যতটা সম্ভব কম রাখা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা। এটি মানুষকে পৃথিবীর সম্পদের ব্যবহার কমাতে এবং মানুষ ও পরিবেশের সাথে সুস্থ সম্পর্ক তৈরি করতে উৎসাহ দেয়। তাই এখন চারিদিকে সবাই পরিবেশের সাথে বন্ধুত্ব তৈরি করতে রিথিঙ্ক, রিফিউজ, রিডিউস, রিইউজ, রিপেয়ার এবং রিসাইকেলের উপর জোর দিচ্ছে। টেকসই জীবনযাপন অর্থাৎ সাস্টেনেবল লাইফস্টাইল, এই নিয়ে যে কোনো কথা বলার আগে সবার আগে আমাদের যেটা করতে হবে তা হলো এটা জানতেই হবে যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবন যাপনে অর্থাৎ আমাদের লাইফস্টাইলে আমরা কোন কোন দিক থেকে আমাদের এই পরিবেশের ক্ষতি করছি। এদেশে সবচেয়ে বেশি পরিমাণ মাটির নিচের জল খরচ হয় কৃষিতে। সেই সেচের জন্য তৈরি হলো বাঁধ, কাটা হলো হাজার হাজার মাইল দীর্ঘ সেচ খাল। তারপর মাঠে নামলো লক্ষ লক্ষ পাম্প। জল মাটির আরও নিচে নেমে যাওয়ায় এলো সাবমার্সিবল পাম্প। কোটি কোটি বছরে জমা পৃথিবীর নিজস্ব জলভাণ্ডার তুলে গড়িয়ে দেওয়া হতে লাগলো মাঠে। কত লক্ষ লক্ষ পাম্প বিক্রি হয়েছে আমাদের দেশে গত 30 বছরে, তার কোনো হিসেব নেই। জল ধ্বংসের পরিণাম কি তা আমরা দেখতে পাই কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, জয়পুর, ভাটিন্ডা, লখনউয়ের দিকে তাকালে। এই শহরগুলিতে মাটির নিচে জল স্বাভাবিকের থেকে অনেক নিচে নেমে গেছে। তাই কতখানি জলে স্নান করা দরকার, ওয়াশিং মেশিনের জল কিভাবে আবার ব্যবহার করা যায় তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সবার বাড়িতে এখন ওয়াটার পিউরিফায়ার বলতে আরও মেশিন। এই আরও মেশিন থেকে 1 লিটার জল পেতে গেলে 3 লিটার জল নষ্ট হয়। এছাড়াও এখন যেখানে সেখানে বোতলের জল তৈরির কারখানা দেখা যায়। এরাও প্রচুর পরিমাণে মাটির নিচের জল তুলে দিচ্ছে। মাত্র কয়েক বছর আগে যখন আমরা সকলে কোভিডের সম্মুখীন হয়েছি, তখন আমরা কিন্তু একটি পজিটিভ জিনিস লক্ষ্য করেছি, শুধু এখানে নয় বরং গোটা বিশ্বে। তা হলো এই কোভিডের জন্য সারা পৃথিবী যখন লকডাউনে, তখন কিন্তু আমাদের চারপাশের পরিবেশে আমরা অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য সময়ের তুলনায় ক্ল্যারিটি বা ভিজিবিলিটি অনেক বেশি পেয়েছি। এর ফলে যে পাখি আমরা দৈনন্দিন দিনে দেখতে পাই না, সেরকম বেশ কিছু পাখি আমাদের পরিবেশে, আমাদের চারপাশে ফিরে এসছে। যেখানে যেখানে সমুদ্র আছে তার তীরে বা তার পাড়ে আমরা ডলফিনকে পর্যন্ত দেখতে পেয়েছি। এই রকমের বিস্ময়কর কিছু ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা গেছে এই লকডাউনের সময়। এই সব দেখে পরিবেশ প্রেমীরা বলছেন প্রতি বছর 3 মাস অন্তর অন্তর অন্তত 7 দিন করে পুরোপুরি লকডাউন পরিবেশের ভারসাম্য আবার ফিরিয়ে আনতে পারে। এই অবস্থায় গত 1 দশক ধরে সবাই সাস্টেনেবল লাইফস্টাইল অর্থাৎ টেকসই বা পরিবেশ বান্ধব জীবনযাপন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। ধারণাটা হলো এই রকম: পরিবেশের ক্ষতি না করে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার একটি জীবনধারা। দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ বান্ধব পোশাক বাছা এবং স্থানীয়ভাবে তৈরি ও অর্গ্যানিক খাবারের উপর জোর দেওয়া এর মূল চাবিকাঠি। পৃথিবীর বুকে জঞ্জাল জমা করলে চলবে না, প্লাস্টিকের জঞ্জাল তো নয়ই। এর সাথে অপব্যয় কমাতে হবে। সাজগোজের নামে নতুন নতুন প্রসাধনীও কেনা যাবে না। পুরনো প্রোডাক্টেই রিসাইকেল করে নতুন প্রসাধনী তৈরি করতে হবে। দোকানে গিয়ে না বলুন,
বলুন আমি বাড়ি থেকে ব্যাগ এনেছি, আপনাদের প্লাস্টিকের ব্যাগ আমি নেব না। বাজারে যাওয়ার সময় থলে নিয়ে বার হন। ছোটখাটো জিনিস হলে তা হাতেই নিয়ে আসুন। প্লাস্টিকের প্যাকেট আর নয়। যেখানে সেখানে ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগগুলো নালা ও ম্যানহোলের মুখে আটকে দেয়। এতে বৃষ্টির জল নামতে দেরি হয়। ভরসা রাখুন কাগজের প্যাকেজিংয়ে। কাচের বোতলে ভরা প্রসাধনী বা সুগন্ধি কেনা সবচেয়ে ভালো। কিছু ব্র্যান্ড পুরনো লিপস্টিক, লোশন, সুগন্ধির বোতল, শ্যাম্পুর ক্যান রিসাইকেল করছে। তাদের কাছে পুরনো প্রোডাক্ট বা খালি বোতল জমা দিলে নতুন প্রসাধনী কেনার সময়ে ছাড় পাবেন। তারা পুরনো বোতল পরিষ্কার করে নতুন প্রসাধনী রিফিল করিয়ে দেন। এতে আপনার পকেট বাঁচবে, ভালো থাকবে প্রকৃতি। আমরা বর্তমানে মিনিমাল লুকের যুগে বসবাস করছি। তাই এই সময় দাঁড়িয়ে যে কোনো প্রোডাক্ট কেনার আগে অন্তত 3বার ভাবুন যে বর্তমানে আপনার সেই প্রোডাক্টের প্রয়োজনীয়তা কতটা, আদৌ সেটির দরকার কিনা। যদি সিদ্ধান্ত নেন যে সেটি কিনতেই যাবেন, তাহলে একসঙ্গে অনেক জিনিস কিনবেন না। বিশেষ করে প্লাস্টিক জাতীয় জিনিস, ধরুন যে কোনো ধরনের লোশন, কসমেটিক্স, লিপস্টিক্স বা অন্যান্য জিনিসপত্র। কারণ সেগুলি যদি একসঙ্গে অনেক কিনে নিয়ে আসেন আপনি, এবং পরে দেখা যায় যে সেগুলো ডেট এক্সপায়ার করে গেছে কারণ আপনি সময় মতো সব ব্যবহার করে উঠতে পারেননি বা ভুলে গেছেন, সেটা কিন্তু একেবারেই আপনার কাছ থেকে কাম্য নয়। কারণ তারপর যখন আপনি এগুলোকে ফেলে দেবেন, সেগুলো কিন্তু পরিবেশের জঞ্জালের বোঝা বাড়াবে। ত্বক ও চুলের যত্নে দুধ, দই, মধু, ডিম, হলুদ, বাদাম, ওটস, বেসন, গোলাপ জল, ফল ও নানান আনাজ ব্যবহার করুন। রূপচর্চার প্রতিটি চাহিদা মেটানোর উপকরণ আপনি প্রকৃতিতেই পেয়ে যাবেন। গাড়ির ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয় করুন। শহরে গণপরিবহন ও রেল খুব সহজলভ্য। সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হলো সাইকেল চালানো। এটি আপনাকে সুস্থ রাখে। প্রয়োজনে কার শেয়ারিং বা রাইড শেয়ারিং ব্যবহার করতে পারেন। এতে পরিবেশ রক্ষা হয় এবং নতুন মানুষের সাথে পরিচয়ও হয়। নতুন যন্ত্র কিনলে এনার্জি লেভেল দেখে নিন। কম্পিউটার 5 মিনিটের বেশি ব্যবহার না করলে স্ট্যান্ড বাইয়ে না রেখে বন্ধ করে দিন। মোবাইলে চার্জ 10% নিচে নামলে তবেই চার্জ দিন। এতে আপনার কার্বন ফুটপ্রিন্ট কমবে। কম কিনুন বা সেকেন্ড হ্যান্ড কিনুন, এতে বজ্র কমে। নতুন কিছু কেনার আগে ভাবুন সত্যি দরকার কিনা। জিনিস খারাপ হলে রিপেয়ার করে নেওয়াই ভালো। পুরোপুরি খারাপ হলে তখন না হয় কেনার কথা ভাবা যেতে পারে। টেকসই জীবনযাপনের অর্থ কম অপচয় করা। খাদ্য অপচয় একটি বড় সমস্যা। তাই প্রয়োজনীয় জিনিসের তালিকা থেকে কেনাকাটা করুন এবং ঘরে কি আছে তা আগে দেখে নিন। বেশি কিনলে দাম কম হতে পারে, এটা অনেকেই ভাবেন, কিন্তু যদি নষ্ট হয়ে যায় তবে লাভ নেই। স্থানীয় পণ্য কিনুন। বিদেশি ফল বা আমদানি করা খাবারের পরিবর্তে স্থানীয় ফল বা সবজি বেছে নিতে পারেন। এখন অনেক পণ্যের গায়ে কোথা থেকে আসছে তা লেখা থাকে, তাই কেনার আগে সেটা ভালো করে দেখে নিন। পাশাপাশি স্থানীয় ফলের বাগান পোকামাকড় ও পাখির জন্য উপকারী পরিবেশও তৈরি করে। পৃথিবীর বিভিন্ন দেশে সাস্টেনেবিলিটির মাপকাঠিগুলি কিন্তু এক এক রকমের হয়। বিদেশের বেশিরভাগ প্রোডাক্টে, সেটা বিদেশের যে কোনো দেশে বেশিরভাগ প্রোডাক্টে এই সেফ ফর এনভায়রনমেন্ট এই ট্যাগটি কিন্তু প্রোডাক্টের পিছনে দেওয়া অবশ্যই থাকে, এবং সেখানকার সরকার, সেখানকার জনসাধারণ কিন্তু এইটির উপর নজরও দেয়। তারা কেনার আগে একবার বারবার দেখে নেয় যে প্রোডাক্টের পেছনে বা প্রোডাক্টের গায়ে এই সেফ ফর এনভায়রনমেন্ট এই ট্যাগটি আছে কিনা। আনফর্চুনেটলি আমাদের কান্ট্রিতে এই সেফ ফর এনভায়রনমেন্ট এই ট্যাগের ওপর জোর দেওয়া হয় না। প্রচুর আমাদের কাছে প্রোডাক্ট আসে যার ওপরে কোনো রকমভাবে কোনো ট্যাগ থাকে না যে এটি আদৌ পরিবেশের জন্য সঠিক কিনা। সেক্ষেত্রে আপনি কাচের বোতলে ভরা অর্গ্যানিক জিনিসপত্র ব্যবহারের ওপর আস্থা রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা সঠিক অর্গ্যানিক প্রোডাক্ট সেটা বুঝবেন কি করে। তার প্রথম উপায় হলো যে প্রোডাক্টটি আপনি ব্যবহার করছেন তার গায়ে দেখে নিন যে আদৌ কোনো কেমিক্যাল ইউজ হয়েছে কিনা, তার ইনগ্রিডিয়েন্টস লিস্টে কোনো রকম কেমিক্যালের নাম আছে কিনা। সেটা যদি না থাকে তাহলে অবশ্যই সেটি একটি অর্গ্যানিক প্রোডাক্ট। বা ইনগ্রিডিয়েন্টস লিস্টে গাছপালা থেকে শুরু করে পরিবেশ থেকে সংগ্রহ করা বিভিন্ন দ্রব্যাদি দিয়ে সেটি তৈরি হয়েছে কিনা। এটাই সঠিক উপায় যে কোনো অর্গ্যানিক প্রোডাক্টকে চিহ্নিত করা। যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ফাস্ট ফ্যাশন বা সস্তা ট্রেন্ডি পোশাকের পরিবর্তে স্লো ফ্যাশনের দিকে ঝুঁকছে সচেতন পৃথিবী। এর মূল লক্ষ্য হলো অন্ধভাবে ট্রেন্ড অনুসরণ না করে পরিবেশ বান্ধব, টেকসই এবং দীর্ঘস্থায়ী পোশাক বাছা। এটি আপনার সাজ পোশাকের আয়ু বাড়াতে দারুণ কার্যকর। কোনো পোশাক পুরনো হলেই তা ফেলে দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসুন। পোশাকের যত্ন নিন এবং প্রয়োজন হলে মেরামতের অভ্যাস তৈরি করুন। আমাদের দেশীয় তাঁত, হস্তশিল্প এবং স্থানীয়ভাবে তৈরি পোশাক সংগ্রহ করতে পারেন, যা কারিগরদের বাঁচিয়ে রাখার পাশাপাশি আপনাকে একটি নিজস্ব স্টাইলও দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন প্রকৃতি থেকে ধারাবাহিকভাবে বহু প্রজাতির পাখি ও পশু হারিয়ে যাচ্ছে। বউ কথা কও, ইষ্টিকটুম, নীলকণ্ঠের মতো পাখিদের আর সেভাবে দেখা মেলে না। কমে গিয়েছে চড়ুই, হাড়গিলে, শকুনেরাও। শুধু প্রাণী নয়, বিপন্ন হয়েছে উদ্ভিদেরাও। আজ আর সহজে ফলসা, আঁশফল, ডেলোর মতো ফলের গাছেদের দেখা মেলে না। এর জেরে নেতিবাচক প্রভাব পড়ছে পাখিদের খাদ্যাবস্থায়। আবার ঝোপ জঙ্গলের অভাবে লোকালয়ে চলে আসছে গন্ধগোকুল, বাগরোলের মতো প্রাণীরা।
ইতিমধ্যে ভোঁদড় সহ নানান প্রাণী বিপন্নের তালিকাভুক্ত হয়েছে। হারিয়ে যেতে বসেছে বাংলার খালবিলের মৌরাল্লা, পুঁটি, বেলে মাছের মতন নানান মাছ। তাতে টান পড়তে শুরু করেছে দরিদ্র শ্রেণীর মানুষের খাদ্যভাণ্ডারে। গাছ লাগিয়ে যেমন পরিবেশ রক্ষা করা যায়, তেমন গাছ না কেটেও সেটাই হতে পারে। নতুন জলাশয় তৈরি করে যেমন পরিবেশ সমৃদ্ধ করা যায়, আবার পুরনো জলাভূমি না বুঝিয়ে তাকে বাঁচিয়ে রেখেও পরিবেশের যত্ন সহজে নেওয়া যায়। ঠিক তেমনই আমরা যদি পাখিদের না মেরে ফেলি, তবে জীববৈচিত্র্য রক্ষা পায়। আমরা যদি প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকি, তবে উপকৃত হবে পরিবেশই। সারা দেশে প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে মানুষকে সচেতন করা হচ্ছে বহুদিন থেকেই। প্রাচীনকালে পরিবেশের ভারসাম্য রক্ষা করা মানুষের অন্যতম একটি কর্তব্য ছিল, যে কারণে সেই সময়কার মানুষদের আলাদা করে কখনো ভাবতে হয়নি বা আন্দোলন করতে হয়নি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। কিন্তু বর্তমান সময়ে যত আমরা সময়ের সঙ্গে এগোচ্ছি, তত প্রাকৃতিক পরিবর্তনের হার তীব্র হারে পরিবর্তন হয়েছে, যে কারণে কিন্তু এখন মানুষকে আলাদা করে রাস্তায় নামতে হয়েছে, বিভিন্ন রকমের উপায় বেছে নিতে হয়েছে মানুষকে সচেতন করার জন্য, শুধুমাত্র পরিবেশ রক্ষা কিভাবে করা যেতে পারে সেই বিষয়টির উপর নজর দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার পল্লী জীবন ও নগর জীবন এই দুইয়ের সঙ্গেই ঘনিষ্ঠ পরিচয় থাকায় তিনি নিজের মতো করে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছিলেন। শিলাইদহ, শান্তিনিকেতন, সুরুল বা কালীগ্রামের মতন নানান স্থানে প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্নিত না করে মানুষের উন্নতির চেষ্টা তার সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন সংক্রান্ত চিন্তারই ছাপ চোখে পড়ে। তবে সেই সময়ে বিষয়গুলি এখনকার মতো জোরালোভাবে উঠে আসেনি। কিন্তু ফলকর্ষণ, বৃক্ষরোপণ প্রভৃতি উৎসব চালু করা থেকে বোঝা যায় সমস্যার মূলে কিন্তু রবীন্দ্রনাথ পৌঁছাতে পেরেছিলেন। কোথায় তবে পরিত্রাণ? কি কৃষি, কি বর্ষাজল সংরক্ষণ, সেই প্রাচীন অভ্যাসগুলোর সুরক্ষা ফিরিয়ে আনার কথা আর কি কেউ ভাবেন? শহর জলহীন হয়ে যাওয়ার কথা বলা হয়ে থাকে, কিন্তু একইভাবে ধানের মাঠ শুকিয়ে যাওয়ার কথাটাও বলা হয় না সেইভাবে, সেটাও আজ ধ্বংসের কাছাকাছি। বর্তমান সময়ে এই দ্রুতগতির জীবনে, অর্থাৎ আমাদের ফাস্ট লাইফস্টাইলে পরিবেশ রক্ষা করার মানুষের বড় অভাব। আমাদের নিজেদের জীবনে এত রকমের কম্পিটিশন, পরীক্ষার চাপ, বুলিং, ছেলেমেয়েদের মানুষ করা, আমাদের আত্মপরিচয় সংগ্রাম, এই সমস্ত কিছু সামলে আমরা পরিবেশের কথা কখন ভাববো? এবং এই এত কিছু সামলাতে সামলাতে আমাদের সামাজিক জীবন প্রায় বিপন্ন হয়ে উঠেছে। তারপর তো স্বাভাবিক একটা প্রশ্ন যে এত কিছু সামলে আমরা আদৌ পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে কখন ভাববো? তাই এটা ধরে নেওয়া যেতে পারে যে আরও কয়েক দশক লেগে যাবে আমাদের পরিবেশের সঠিক ভারসাম্য বজায় রাখতে। কিন্তু এটা ধরে নেওয়া যেতেই পারে যে আমাদের নিজেদের পরিসরে, আমাদের পরিবারে আমরা যদি নিজেরাই ছোট ছোট অভ্যাসগুলোকে একটু বদলাতে পারি, সেখানে পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশও অবশ্যই ভালো থাকতে শুরু করবে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমরা পরপর দুটি পর্বে এই পরিবেশ, সেখানকার এনভায়রনমেন্টকে সঠিকভাবে চালনা করা, সাস্টেনেবল লাইফস্টাইল, এই সমস্ত কিছু নিয়ে কথা বললাম। এই সমস্ত কিছুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানান। পরিবেশ সম্পর্কে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। নমস্কার।